রংধনু গ্রুপ প্রেজেন্টস মিউজিক। চার দেয়ালে মাঝখানে একা আমি থাকি, জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক। আমরা এতক্ষণ গান শুনছিলাম, তার আগে পর্দায় দেখলাম একজন গায়ক তার নিজের স্টুডিওতে গান রেকর্ড করছেন। যাকে আমরা গান গাইতে দেখলাম, যাকে গান রেকর্ড করতে দেখলাম, আমার মনে হয় না তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার আছে। উনি বাংলাদেশেই শুধু নয়, দেশে এবং বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তার প্রথম পরিচয় হচ্ছে উনি এটিএন নিউজ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান, কিন্তু সব কিছু ছাপিয়ে আজ তিনি সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই জানি উনি আর কেউ নন, গায়ক ডক্টর মাহফুজুর রহমান। আমাদের স্টুডিওতে তার নিজের আঙিনায় আজকে তিনি নিজেই অতিথি হয়ে এসেছেন। আমরা তার সাথে আজকে শুধু গানের কথা বলবো আর তার সুরের কথা শুনব। গায়ক ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত আপনার আঙিনায়। ঈদ মোবারক আমাদের এটিএন নিউজের অগণিত দেশি বিদেশি দর্শকদেরকে। এর সঙ্গে আমি জানাই আমার ঈদ মোবারক কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, কলা কৌশলী, শিল্পী সবাইকে এই ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। আমি এখানটা আজকে এর আগেও প্রতিটা বিশেষ অনুষ্ঠানগুলিতে আমি আসছি, তো আজকে বিশেষ করে আমাকে এখানে বোধহয় আনা হয়েছে শিল্পী হিসাবে, মানে আমি চ্যানেলের চেয়ারম্যান হিসাবে তো বোধহয় এবার আজকে আপনাকে আমরা আসলে চেয়ারম্যান হিসেবে দেখছি না। আমার সম্পর্কে কি জানতে চান বা আমার কি করতে চান বলেন? আসলে আপনার সম্পর্কে জানার তো বহু কিছু আছে, ইচ্ছা আছে অনেক কিছু, কিন্তু আমাদের সময়ের স্বল্পতাও আছে। আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাইব, আপনি হচ্ছেন বাংলাদেশের দুটি জনপ্রিয় চ্যানেলের চেয়ারম্যান, ভীষণ রকমের কর্মব্যস্ততা, কিন্তু এর মধ্যেও সময় বের করে আপনি সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে গায়ক হয়ে উঠেছেন। শুধু তাই নয়, আপনার যাত্রাটাও কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছে। কী কারণে, কেন এইভাবে আপনার গায়ক হয়ে বেড়ে উঠলেন, এর নেপথ্যের গল্পটা যদি একটু বলতেন। ছোটোবেলা থেকে আমি প্রচুর গান শুনতাম, আর ওই গান শুনলে যেটা হয় মানে গুনগুনায় গানটা গাওয়া যায়, তো সেই হিসাবে একটা গানের প্রতি তো আমার একটা আকর্ষণ ছিলই সব সময়। তাছাড়া আমার বাবা খুব গান পছন্দ করতেন। আমার বাবা আমাদের জন্য গানের টিচার দুটো টিচার রাখছিলেন, গিটার মাস্টার রাখছিলেন, সব কিছু করতেন, যখন যেটা দরকার সেভাবে আমাদেরকে তৈরি করার জন্য। কিন্তু ছোটোবেলায় যে কোনোদিন গান গাবো এটা কোনো চিন্তা করি নেই। তো এই গানের টিচার আসলে ভেগে যেতাম, খেলতে চলে যেতাম। তখন যদি শিখতাম, তখন স্কুলে পড়তাম, 9-10-এ পড়তাম, তখন যদি শিখতাম তাহলে এতদিনে হয়তো ফেমাস শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত থেকে যেতাম। তো যাই হোক, দেরিতে বলতে যে আমি এটিএন বাংলায় তো আমাদের প্রচুর গানের প্রোগ্রাম হয়, এবং আমরা যেটা করি আর প্রতি বছর 2-4টা নতুন শিল্পী তৈরি করি আমরা। তো যেমন আমরা আমাদের 2004 সালে তারকায় আমরা 10টা গানের শিল্পী, 10টা অভিনয়ের শিল্পী আমরা উপহার দিতে পারছিলাম। তো সেই সময় থেকেই আমরা আমাদের এটিএন বাংলায় গানের বিশেষ হতো, অনুষ্ঠানগুলো হতো। নিজের স্টুডিও আছে আমাদের, অডিও স্টুডিও। সেই অডিও স্টুডিওতে যারা ওই কম্পিটিশনে আসতো তাদের গান আমরা তৈরি করতাম। তো এই জিনিসগুলি টোটাল জিনিসটা তত্ত্বাবধান আমি করতাম। বিশেষ করে একটা কাজ আমি সবসময় করি, এটিএন মিউজিক আমাদের যে মিউজিক কোম্পানি ছিল, এটিএন মিউজিকের
প্রতিটা গায়কের গানের মাস্টারিংটা আমি নিজে করি, এখনো পর্যন্ত করি। এই মাস্টারিংটা আপনি কোথা থেকে শিখলেন? এইটা জাস্ট একটা কমন সেন্সের ব্যাপার। যেমন গান শুনতে শুনতে একটা জিনিস বোঝা যায় যে গানের সুর তাল নয়, এটা কিছুটা বোঝা যায়। তো সেই হিসাবে আমরা যে গান শুনতাম, তো কোন মিউজিকটা কত ভালো লাগে, কোনটা দিলে যেন একটা মিউজিকের মধ্যে গিটার দিব না বেহালা দিব না পিয়ানো দিব, এই জিনিসগুলি এটা একটা জাস্ট একটা কমন সেন্সের ব্যাপার। এবং পুরো গানটা বাজানোর পরে দেখা যায় যে কোন জায়গায় কোন মিউজিকটা দিলে শ্রুতিমধুর হয়। তো এই জিনিসটা আমি প্রায় অবজার্ভ করতে পারছি। তা আমাদের যেগুলি গান আমরা করি, বিশেষ করে আমিও যেটা করি বা অন্যান্য শিল্পী যেটা করে, যারা মিউজিক ডাইরেক্টর, যারা শুধু মিউজিক অ্যান্ড ইকুইপমেন্টস বাজায় দিয়ে তারা চলে যায়, এই বাকি কাজটা তো পরে আমি আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আমরা মিলে এই বাকি কাজটা করি। এই লেভেলিং, মাস্টারিং, সাউন্ড করাটা, ভয়েস ঠিক করা, এই টোটাল জিনিসটা আমি করি। এবং আমার গানের প্রতিটা মাস্টারিং আমি নিজে করি, এটা অন্য কারো আমি করতে দেই না। মিউজিক ডাইরেক্টররা থাকে, মিউজিক ডাইরেক্টর আসে পাশে, তারা সাজেস্ট করে, তারাও সাজেস্ট করে, কারণ মিউজিক তো তারা বাজাইছে বা তৈরি করছে তারা, তো সেই হিসেবে তারা সাজেস্ট করে। তো এইভাবে করতে করতেই আজকে এই এত দূর আসা। আমি যেটা নিজেকে কনফিডেন্স করি, ফিল করি, এবং আমি এটা প্রাউড ফিল করি একটা জিনিস, যে আমার বয়সে ম্যাক্সিমাম অবসর নেয় সব শিল্পীরা গলা খারাপ হয়ে যায় বা অবসর নেয়। তা আমি সেই বয়সে আমার শুরু, তো ইনশাল্লাহ আগামীতে জানি না কত বছর পর্যন্ত আমার গলা ঠিক থাকবে বা পারবো। তো আমি একটা জিনিস গত কয়েক বছর, এই আমার গান শুরু করার পর, গান শুরুরও প্রায় 4-5 বছর বেশি হয়ে যাবে, প্রতিটা ঈদে যে আমার একটা অ্যালবাম যায়। তো এরকম যার প্রথম যখন আমি করি তখন অনেক সমস্যা ছিল, কারণ এখানে বুঝতেও তো একটা জিনিসের ভালো সময় লাগে, গলার সেটিংটাও অনেক সময় লাগে। তো এই 4-5 বছরে যে জিনিসটা আমি মানে রপ্ত করতে পারছি, সেটা হলো আমি গলাটাকে কন্ট্রোল করতে পারছি। যেমন কথা বলা এবং সুর ভিন্ন, আমি কথা বলতেছি কিন্তু অন্য সুরে, আর যখন গান গাই তখন আবার অন্য সুরে। যেমন আমি কিছুক্ষণ আগে গান গালাম, যেটা মনের স্মৃতিতে এখন আলপনা কি, টোটালি কমপ্লিট, যেটা আমি এই কথা যে বললাম ভাষা, তো এইটা অবজার্ভ করতে আমার অনেক সময় লাগছে। তো এইটা যখন আমি সব পারছি আমার নিজের গলাটাকে কন্ট্রোল করে এই লেভেলে আনতে, তো আল্লাহর রহমতে যদি যতদিন আমি বাঁচবো, আমি এই কণ্ঠটা আমি মেনটেন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে মানুষের ইচ্ছা শক্তি কিন্তু মানুষকে সফলতা দেয়, এবং আপনি তার একটা জ্বলন্ত উদাহরণ। তার কারণ আপনি যদিও দেরিতে শুরু করেছেন, কিন্তু আপনি যেহেতু ইচ্ছার শক্তি ছিল, আপনি সফলতা পেয়েছেন, এবং যেটা অপরের জন্য একটা উদাহরণ হিসাবে। আপনার প্রতিটা মানুষের সাফল্যের পিছনে যে মেইন জিনিসটা যেটা কাজ করে, সেটা হচ্ছে উইল পাওয়ার। মানুষের উইল পাওয়ারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি মনে করেন আমি এই কাজটা করবই, আপনার এটা আমাকে হতেই হবে, দেখবেন আপনি করতে পারবেন। যে আপনার মনের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, আপনি করতে দিতে পারবেন না। তো সুতরাং এই প্রতিটা সাকসেসফুল মানুষের আপনি দেখবেন ওদের একটা উইল পাওয়ার থাকে আলাদা, এই উইল পাওয়ারটার জন্যই তারা সাকসেসফুল হয়। আপনাদের সফলতা আরও বৃদ্ধি পাক, আমরা অবশ্যই সেটা চাইবো। তার কারণ আপনি ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের কাছেই শুধু নয়, দেশে এবং বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আমরা জানি যে এবার আপনার ঈদে এটিএন বাংলা এবং এটিএন নিউজ মিলে প্রায় 21টার মতো গান আপনি নতুন করে গিয়েছেন, এবং প্রথমবারের মতো এটিএন নিউজে আপনি এবার গান করেছেন। তো আমরা আপনার সাথে আর কথা না বাড়িয়ে আপনার কিছু গান আপনার কথা বলবো। আপনার কথায় আমি আসি। আমার মনে হয় যে আমার জানা মতে পৃথিবীর কোনো শিল্পী 20 দিনে 20টা গান গেয়ে কমপ্লিট শুটিং করছে বলে আমার এরকম উদাহরণ আমার নাই, যে 20 দিনে 20টা নতুন গান গাওয়া এবং সেই গানগুলিকে শুটিং করে এটাকে প্রচার করা। জাস্ট আমি সময় নিয়েছি মাত্র 20 দিন। 20 দিনের মধ্যে আমি 20টা গান গাইছি, 20টা গান শুটিং করছি। ইচ্ছে শক্তি থাকলে সবই সম্ভব। তো আমরা যদি কথা না বাড়িয়ে আপনার কিছু গান নতুন তো এবার এটিএন বাংলা এবং এটিএন নিউজ মিলে 21টা গান করেছেন, আপনি আমাদেরকে বা দর্শকদেরকে এবার কি গান শোনাতে চাচ্ছেন? যেমন আমি গতবারও করছি, গতবার তো এটিএন নিউজের জন্য আমি সেপারেট কোনো গান দিছিলাম না, এটিএন নিউজ আমাদের এটিএন বাংলাটাই প্রচার করছিল। কিন্তু এইবার মানে বিশেষ করে আপনার রিকোয়েস্টেই
এবার যেটা করা আমার যে আলাদা 10টা গান, নতুন 10টা গান আপনাদের এখানে করা। তো এই 10টা গান আর এটিএন বাংলায় 11টা, কারণ গান 10টা প্লাস আমার যে বিশেষ আকর্ষণ যেটা থাকে দাইমা, আমরা ওইটার ব্যাপারে অবশ্য পরে আসবো। তো এই নিয়ে আমার ওখানে 11টা গান। তো 11টা গান, তো আপনাদের এখানে যে গান যেগুলি যাবে, আপনার তো গতকাল তো প্রচার হয়েই গেছে, তো আমার মনে হয় দর্শকরা সবাই জেনে গেছে কি কি গান আমি করছি। তো এটা এখন দর্শকদের উপরে ছেড়ে দেবো যে তারা কোন কোন গানটা তাদের পছন্দ হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস, যেমন আমি বাংলা গান তো অনেক দিন ধরেই করতেছি, বেশ কত বাংলা গান, প্রায় আমার 150 গানের উপরে আমি বাংলা গান ভিডিও করছি, এক যুগ পার করেছে। মানে গান গাওয়া প্লাস ভিডিও। এটা পৃথিবীর খুব কম গায়কেরই আছে যে ভিডিও, এতগুলি ভিডিও, মানে খুব পৃথিবীর খুব কম বড় বড় যেমন লতা মঙ্গেশকর বলেন, আশা ভোসলে, এদের হিসাব করে দেখেন, এদের ভিডিও কিন্তু, গানের ভিডিও কিন্তু নাই, অডিও বেশি। অডিও এরা হাজার হাজার অডিও তাদের আছে রেকর্ড। তাহলে আপনি যদি এবার যে গানগুলো করেছেন সেটা উর্দু গজলই হোক বা বাংলাই হোক, দু একটা গানের প্রথম কয়েকটা কলি শুনি। বিশেষ করে এগুলি গান ছিল মেহেদী হাসান বা ওই সময়কার পাকিস্তানের আহমদ দুসরি, এদের গোলাম আলী, তো এদের গানগুলি আমি এখন গাওয়ার চেষ্টা করতেছি, কারণ এই গানগুলি যেমন কঠিন তেমন জনপ্রিয়। তো সেখান থেকেই আমি কিছু গান এবার দেখলেন করছি। তার মধ্যে আমি একটা গান বলি, দুনিয়া কিসি কে প্যার মে জন্নত সে কম নেহি, কি দিলরুবা है दिल में जो धूलों से कम नहीं, दुनिया किसी के प्यार में। এরকম বহু গান, এই 20 দিনে এতগুলি গান গাওয়া। এখন সবচেয়ে বড় সমস্যা, আমাকে বললে আমি এখন সুরও, মানে প্রপারলি সুরও আমি মনে করতে পারছি। আমরা আপনার কাছে আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম গায়ক ডক্টর মাহফুজুর রহমানের গান নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন গল্প। কোথাও যাবেন না, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান মিউজিক অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম একজন গায়ক ডক্টর মাহফুজুর রহমানের সাথে, কথা বলছিলাম আপনার সাথে, আপনার গায়কী সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমাদেরকে শুধুই নয়, দর্শকদের উদ্দেশ্য করে কি বলবেন, এই যে আপনি গায়ক হয়ে বেড়ে উঠলেন, প্রথম দিনের কথা কি মনে আছে, কোন গানটা গেয়েছিলেন? আমি প্রথম যে গানটা গাই সেটা অনেক আগের ব্যাপার, সেটা 2003-04 সালের ব্যাপার হবে। আমার যে মিউজিক ডাইরেক্টর ছিল মান্নান মোহাম্মদ, তাকে একটা বললাম যে ভাই দেখি গান গাইতে পারি কিনা, কীরকম গাইতে পারি স্টুডিওতে, তো আমার জন্য একটা গান তৈরি করে দেন। তখন সে আমার জন্য একটা গান তৈরি করেছিল, সেই গানটা ছিল, সেই গানটা অবশ্য প্রচার হয়েছে এটিএন বাংলায় বেশ কিছুদিন আগে। সেই গানটা ছিল হচ্ছে, আমার চেয়ে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি, কোনো কারণে তুমি দুঃখ পেলে আমি দু চোখের জলে ভাসি, তোমার চেয়ে অনেক বেশি আমি আমাকেই ভালোবাসি। আপনার গানগুলোর মধ্যে কিন্তু সবসময় দেখে থাকি আপনার একটা রোমান্টিকের ছোঁয়া থাকে, রোমান্টিকতার, এবং ভালোবাসা, বিরহ, এই যে জিনিসগুলো, এটা মানে আপনাকে কিভাবে এত কাছে টানে? আমার গলার সঙ্গে স্যুট করা হচ্ছে মেলোডি গান। যেমন রক টাইপের গান আমার গলায় আমার খুব একটা ভালো আসে না, মেলোডি গানগুলি আমি খুব ভালো করতে পারি। যেমন মেলোডি গানের মধ্যে যেমন আমার একটা গান বেশ কিছুদিন আগে ফেমাস হয়েছিল, যে এটা, তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, এত কাছে থাকো পাশে পাশে বোঝো না মনের কথা, কত ভালোবাসি তোমায় জানো কি তা, তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা। এই গানগুলি হচ্ছে কি, যে কোনো মেলোডি গান এই প্রেমের গান হতে হয়,
প্রেমের গান না হলে মেলোডির গান গাওয়া খুব মুশকিল, সেই জন্য মনে হয় যে গানগুলি সব প্রেমের। যেমন স্যাড গানও কিন্তু মেলোডি গান, স্যাড গানও, যেমন আমার একটা গান খুবই পপুলার হয়েছিল যেটা ঘুমোতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা হাহাকার করে, আদর করে যে ঘুম পাড়াতো সে তো গেছে চলে, আদর করে যে ঘুম পাড়াতো সে তো গেছে চলে, ঘুমোতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা হাহাকার করে। তা স্যাড গান, রোমান্টিক গান দুটোই কিন্তু মেলোডি গান হয়। সুতরাং মেলোডি গানগুলি মানে আমার গলায় ভালো আসে বলে আমি এই গানগুলি বেশি। তবে সাম্প্রতিক সময়ে আবার আপনি একটু উর্দু গানও শুরু করেছেন, বিশেষ করে কিছু জনপ্রিয় গজলগুলো, তো এদিকে আবার কেন ঝুঁকে পড়লেন? এই গজলগুলির প্রতি অনেক দিন থেকেই, মানে অল্প বয়স থেকেই এটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল যে এই গানগুলি আমি খুব শুনতাম, খুব ভালো লাগে। তো এই গানগুলিকে আমি ভাবলাম যে যদি তাদের গানগুলিকে যদি আমি আবার গাইতে পারি, সেই জন্য আমার মিউজিক ডাইরেক্টর দিয়ে টোটাল মিউজিক, আমরা কিন্তু মিউজিকগুলি সব আমাদের নিজের করা, কোনো চুরি না। অরিজিনাল মিউজিকের সঙ্গে আমাদের মিউজিকের ডে অ্যান্ড নাইটের ডিফারেন্ট। উর্দু বা হিন্দি গানের প্রতি আমার বিশেষ কতগুলো ছিল, বিশেষ করে মেহেদী হাসানের গান আমি খুব পছন্দ করতাম। সেজন্য গত ঈদে আমার প্রথমবারের মতো গান গেছে, কিন্তু এই গানগুলি গাওয়ার পর দেখলাম দর্শকরা এমন মানে ভালোভাবে নিছে যে ওই যে রপ্তা রপ্তা ও মেরে হস্তি কা সামা হো গে, পহলি জান ফির জানে যা, ফির জানে যা হো গে, রপ্তা রপ্তা ও মেরে হস্তি কা সামা হো গে। এই যে গানটা, এই গানটা যেদিন গান প্রচার হয়েছে তার 3 দিনের মধ্যে 6 মিলিয়ন ভিউয়ার্স। আমি আপনাকে এখানে একটি ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি পাকিস্তানি শিল্পী যেরকম আহমেদ রুজদি, মেহেদী হাসান, এদের জনপ্রিয় গজলগুলো গেয়েছেন, বাংলাদেশে কি আপনার কাছে এমন কোনো শিল্পী আছে, তারাও তো অনেক মেলোডিয়াস গান করেছেন, যারা গানগুলো জনপ্রিয় হয়েছে, যাদের এই ধরনের কোনো গান কি আপনার ভবিষ্যতে গাওয়ার ইচ্ছা আছে? আপনি সাধারণত মৌলিক গান করে থাকেন। আমি সাধারণত ধরেন কোনো শিল্পীর গান আমি গাই না, আমি নিজের গানই, আমার যতগুলি যে 150টা গান আমি গাইছি মৌলিক গান করে থাকেন। আমি বিশ্বাস করি একটা জিনিস, যে আমি যদি জনপ্রিয় হই তো আমার নিজের গান দিয়ে হব, আমি অন্য গান দিয়ে আমি জনপ্রিয় হতে চাই না। তো এইবার যে কৃতিগুলো করলাম, যে এই গজল যে গানগুলি, এই গজলগুলি আমাদের বাংলায় কিন্তু এই জাতীয় গজল হওয়া সম্ভব না। যেভাবে গায়কী আর লিরিকগুলি এত সুন্দর থাকে, যে কারণে যেমন গত ঈদের কথাই বলি, গত ঈদে যে আমার গান গেল যেটা, তার মধ্যে একটা গান খুবই কঠিন একটা গান এবং খুবই ভালো, খুব পপুলার গানটা ছিল, সেটা হচ্ছে মেহেদী হাসানের প্যার ভরে দো শর্মিলে নैन जिनसे मिला मेरे दिल को चैन, कोई जाने ना क्यों मुझसे शर्माए, कैसे मुझे तर पाए। গত ঈদেও দেখেছি, গত বছরও দেখেছি, এবারও দেখলাম যে সেই দাইমা, যেটা ইতিমধ্যে দর্শক খুব বিপুলভাবে গ্রহণ করে নিয়েছে, রূপবান, দাইমা। এই যে দাইমা বা রূপবান নিয়ে যে আপনি এই অনুষ্ঠানটা করলেন এবং সম্ভবত এটা দিয়ে আবার এই দাইমা পর্বটা শেষ করে দিলেন, আপনি এটা নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আপনার মাথায় এটা কেন আসলো যে এই অনুষ্ঠানটা আপনি করবেন? এটা খুব একটা মানে জিনিস, হঠাৎ করেই এই জিনিসটা আসা। যেমন এই গানগুলি, রূপবান যে সিনেমাটা, রূপবান, রহিম বাদশাহ রূপবান, এই যে সিনেমা যেগুলি হয়েছিল সেই সময়, সেই 70 দশকের, তখন আমরা ছোট, তখন আমার খেয়াল পড়ে 7, 8, 9-এ পড়ি, সেই সময় এই গানগুলি, এই সিনেমা, রূপবান সিনেমা এত পপুলার হয়েছিল তখন, মানে যেখানেই যাওয়া যেত রূপবানের গান হচ্ছে, ও দাইমা কিসের বাদ্য বাজে গানটা, তারপরে আপনার রূপবান, ওখানে ছোটবেলায় দেখতাম যে কোনো মেলাতে, যে যাত্রা
যাত্রা দল আসতো, একই গান। ওই যাত্রাতে ওই একই কি রূপবান চলতেছে, মানে সব যাত্রাতে রূপবান চলতেছে, এটা এত পপুলার হয়েছিল। তো এইটা কিন্তু আমাদের এই নতুন প্রজন্মের এরা কিন্তু ভুলে গেছে, এরা জানেই না এই জিনিসটা। তা আমি ওদেরকেই এক করে দেওয়ার জন্য যে তারা জানুক যে আগেকার দিনেও এইরকম সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর মানে সেটা ছিল, সিনেমাগুলি হতো। প্রথম দিনে যে গানটি আমরা দেখেছি সেখানে এই দৃশ্য দেখেছি, তবে দর্শক যারা আছে হয়তো অনেকেই দেখার সুযোগ পায়নি, তাদের জন্য আমরা আরেকবার একটু পর্দায় দেখে নিই। আমি ছিলাম 12 দিনের শিশু গো, ওরবান দিয়া কিতাব বুঝতাম না আমার রূপবান গো। এখন আমি বড় হইছি গো, ওরবান ভালোবাসি তাজেল রে আমার রূপবান গো। বিয়া করতেছ সাথে সবাই নাচতেছ, আমি তোরে বিয়া করমু ভুইলা কি গেছো? আবার রূপবানও আসছে তার স্বামীরও কাছে, পুরান পাগল ভাত পায় না রূপবান নাচতেছে। রূপবান রে বোঝাও না দাইমা গো, ও দাইমা তাজেল আমার জানের জান, ওরে দাইমা গো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও ভূতনি একটু শান্তি দাও আমায় মহারানী ভূতনি গো। শান্তি চাস তুই? কি এমন দোষ ছিল রে আমার মারলি তুই? আমি কি ডরাই তোর কথাতে, ও বুড়ি আর করিস না সর্বনাশ, ওরে বুড়ি ফিরা যা, তোরে মায়েরা ভুল কইরাছি রে, ও বুড়ি মাপ কইরা দে আমারে, ও বুড়ি ফিরা যা। আরে ফিরা আমি ঠিকই যাবো, নয়তো কবু একা, তোর আমার বড় পারে ঠিকই হবে দেখা, তোরে মাইরা নিয়ে যাবো আমার ভূতের দেশে, তুই আমি বাসর করবো, থাকবো না কেউ পাশে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। বাপজান! রহিম, রহিম আমাকে ছেড়ে যেও না রহিম, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো রহিম, তুমি আমাকে নিয়ে যাও রহিম। ভূতনি, আমার বাপজানরে নিয়ে যাস না ভূতনি। বাপজান, রূপবান, দাইমা, তাজেল, তোমরা সবাই ভালো থাকো, আমি চললাম, আমার জন্য দোয়া করো। বাপজান, আমি পারলাম না, তুমি রাজ্যটাকে দেখে রেখো। বাপজান, আমাকে একা রেখে চলে গেলে আমার রাজ্যটা কে দেখবে বাপজান? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম এবার দাইমার শেষ পর্বের অংশটুকু। আপনার কাছে আবার ফিরে আসি, দাইমা শেষ করলেন, এই ধরনের কোনো পরিকল্পনা ভবিষ্যতে অন্য কোনো কিছু নিয়ে আপনার মধ্যে কি আছে? আমি ঠিক করছি যে আমার যেমন একক সঙ্গীত যেটা হয় এটিএন বাংলা বা এটিএন নিউজে, তা আমি প্রতিবারই চিন্তা করতেছি যে নতুন কোনো নিয়ে কাহিনী নিয়ে, যে আগেরকার সিনেমাগুলি বহু আগে 60 দশকের যেসব সাদা কালো সিনেমা, এইসব সিনেমার কাহিনীও খুব ভালো ছিল, খুব জনপ্রিয়তাও অর্জন করছিল। ঠিক এইরকম কিছু বিভিন্ন সিনেমার গান নিয়ে বা ওই কনসেপ্ট নিয়ে আগামীতেও আমি কিছু তৈরি করবো। তো আগামীতে যেটা তৈরি করবো যদি এখনই বলে দিই তাহলে এটার একটা মজা থাকবে না, মজা থাকবে না। সেই জন্য এটা আমরা কিন্তু অলরেডি আমার মিউজিক ডাইরেক্টর, আমরা সবাই মিলে এটা কাজ অলরেডি শুরু করে দিয়েছি যে আগামীতে আমরা কোন জিনিসটা করব। আপনি তো যেহেতু গান করেন, নিজের গান শুনতে আপনি যে গাইতে ভালোবাসেন, তারপরেও বাংলাদেশের কোনো জনপ্রিয় গান আপনি কি আপনার অবচেতন মনে গুনগুন করে কখনো গেয়েছেন বা গেয়ে থাকেন? সত্যি কথা বলতে কি যে
আমি আমার নিজের গান গাওয়ার পরে থেকে আমি মানুষের গান গাওয়ার শোনা ছেড়েই দিয়েছি। সেটা শুধু আমাদের বাংলাদেশ না, আগে যেটা কিশোর কুমারের গান শুনতাম, হিমন্তর গান শুনতাম, শ্যামল মিত্রের গান শুনতাম, এগুলিও প্রায় শোনা বাদ দিয়েছি। আমি এখন নিজের গান নিজেই শুনি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যেহেতু আগে একসময় শুনতেন, আপনার কণ্ঠে কি সেই ধরনের কোনো একটা আপনার ভালো লাগার গান শুনতে পারি? হ্যাঁ, ওরকম অনেক গানই করতাম। যেমন কিশোর কুমারের অনেক গান করতাম, যেমন হামে তুমসে প্যার কিতনা এ হাম নেহি জানতে মগর জি নেহি সকতে तुम्हारे बिना हमें तुमसे प्यार चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना एक दिन पाखी उड़े যাবে যে আকাশে ফিরবে না কোনো দিন কারো আকাশে तुम बिन जाऊं कहाँ कि दुनिया में आके कुछ न फिर रह सनम तुमको चाह के एक दिन। আপনি তো খুবই সুন্দর চমৎকার করে আমাদেরকে শুধুই নয় দর্শকদেরকে উপহার দিলেন। যদি বাংলাদেশের কোনো একটা শিল্পীর গান আপনি 2-4 লাইন গেয়ে দেন। যেমন আগে আমার শুভ্রোদয়ের একটা গান আমার খুবই ভালো লাগতো, আমাদের সুবীর নন্দীর গান ভালো লাগতো, 2-1টা গান বেশ ভালো লাগতো। তাছাড়া হাদি সৈয়দ আব্দুল হাদি, তারপর আব্দুল জব্বার অন্য এদের গানগুলি আমার খুব ভালো লাগতো। যেমন খুরশিদ আলমের এই গানটা প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণের সাধনা কেন যে মধুর লাগে এরকম। তারপরে আর আমাদের সিনেমার গান গাইছিল মিলু, খালেদ হাসান মিলু। মিলুর গানও আমার খুব ভালো লাগতো। মিলুর গান একটা যেটা ছিল এই অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আপনি কি চমৎকার হয়, শুধু বাংলাদেশেরই নয় ভারতেরও বেশ কিছু শিল্পীর গান আমাদেরকে খালি কণ্ঠে গেয়ে শোনালেন। কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে এলো, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আপনার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। উনি ব্যক্তিগতভাবে এটিএন নিউজ বা এটিএন বাংলার চেয়ারম্যান, কিন্তু আজকে আমাদের এখানে এসেছিলেন গায়ক ডক্টর মাহফুজুর রহমান হিসাবে। আমরা তার গানের গল্প শুনলাম, কিভাবে শিল্পী হয়ে বেড়ে উঠলেন তার গল্প শুনলাম, অনেক শিল্পীর বিভিন্ন জনপ্রিয় গান তার কণ্ঠে শুনলাম। সব কিছু জানার পর সময় যখন শেষ হয়ে এলো তখন বিদায় নেওয়ার পালা। পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি হাসান শরীফ আপনাদের সাথে ছিলাম। আবারও কোনো একদিন দেখা হবে। আজকের মতো মিউজিক অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আমার সম্প্রতি একটা গান খুব জনপ্রিয়তা লাভ করছে, সেটা হচ্ছে গানটা ছিল ব্যথা দিয়েছো কিছু বলিনি, মন ভেঙেছো কিছু বলিনি, প্রতিদিন শুনি আমি যার তার কাছে তুমি আমায় করছো অপমান, বেঈমান বেঈমান তুমি বিশ্ব বেঈমান।
in association with Maxbag.